আর 9টায় নেন, হ্যাঁ 9টায় নিলে ভালো হয়, রাইট। আচ্ছা, আমি দেরি করে শুরু করলেও ইনশাল্লাহ 10:30টার মধ্যেই আমরা আজকেও প্যাক আপ করে দিব। 10:30টা, ঠিক আছে? 10:30টা থেকে 11টা। আমি তো আমাদের তো 9টা থেকে 11টা ছিল, তো 9টা থেকে 11টা যে ক্লাস, মাঝে মাঝে 10:30টা 11টার মধ্যেই প্যাক আপ করি। আমি 11টার জায়গায় 11:30 12টা তো বাধাই না, সমস্যা নাই, ঠিক আছে? স্যার আশা করছি পিতা পুত্রের আবার আজকে পিতা পুত্রের একটা অঙ্ক করে মানে দিয়েছে। কি দিয়েছে অঙ্ক? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। যখন পিতার বয়স পুত্রের বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে, যখন পুত্রের বয়স পিতার বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি 102 বছর হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে এখানে কোশ্চেন একটা দিয়েছে, একটা কোশ্চেন দিয়েছে পিতা পুত্রের বয়সের, পিতা পুত্রের বলছে যে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে, বয়সের সমষ্টি বলছে হচ্ছে 50 বছর, সমষ্টি হচ্ছে 50 বছর, 50 বছর। আচ্ছা, সম্ভবত কোশ্চেনটার মিনিংটা এটা, পিতার এখন যত বয়স, পিতার বয়সের যখন পুত্রের বয়স হবে, পিতার এখন যত বয়স তত যখন পুত্রের বয়স হবে, পিতার বয়সটা সমান যখন যখন পুত্রের বয়স হবে, যখন পুত্রের বয়স হবে, পুত্রের বয়স হবে তখন সমষ্টি হবে, তখন সমষ্টি হবে 102 বছর। ওনার কোশ্চেনটা এরকম এরকম আছে। হ্যাঁ, তাহলে বর্তমানে বর্তমানে পিতা ও পুত্রের বয়স বের করতে বলছে। পিতা ও পুত্রের বয়স কত? এরকম একটা কোশ্চেন আর কি। বিনীতভাবে অনুরোধ করছে অঙ্কটা করে দেওয়ার জন্য, অনুরোধ ফেলতে পারলাম না। হ্যাঁ, তো এখন দেখেন যে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। পিতার পুত্রের বয়সের সমষ্টি কত বছর? 50 বছর দেয়া আছে। তার মানে ধরে নেই, যদি আমরা যে ধরি যে পিতার বয়স, পিতার বর্তমান বয়স ক বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর হবে? পুত্রের বর্তমান বয়স হচ্ছে আপনার 50 মাইনাস ক বছর, তাহলে 50 মাইনাস ক বছর হচ্ছে পুত্রের বয়স। এখন যদি এখন দেখেন, মানে ব্যাপারটা খেয়াল করেন যে পিতা আর পুত্র এই দুজনের বয়সের সমষ্টি অ্যাকচুয়ালি হচ্ছে এখন হচ্ছে 50 বছর। তাহলে পিতা আর পুত্রের যে বয়সটা আছে, বয়সের যদি আমরা মানে পিতা থেকে পুত্র, এটা কি বুঝতে পারছি? পিতার পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে হচ্ছে 50 বছর সমষ্টি। এখন যেই সময়টাতে পিতার বয়সটা মানে পিতার বয়সের সমান হবে পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়স যখন ক বছর হবে, তাই না? এখানে অনেকটা আমরা এইভাবে করে করতে পারি যে এখানে যে পার্থক্যটা আছে, মানে পিতার থেকে পুত্রের বয়সের যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা, এই পিতার পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে ক মাইনাস 50 মাইনাস হচ্ছে ক, অ্যাকচুয়ালি হচ্ছে ক মাইনাস 50 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস ক, তার মানে 2 ক মাইনাস 50, এটা হচ্ছে পার্থক্য, তাই না? পিতার পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 2 ক মাইনাস 50। এখন
যদি আমাদের যখন পিতার বয়সটা পুত্রের বয়সের সমান হবে, তাহলে পুত্রের বয়স যখন ক বছর হবে, পুত্রের বয়স যদি ক বছর হয়, তাহলে পিতার বয়স তখন কত হবে? তখন পিতার বয়স হবে যে ক প্লাস 2 ক মাইনাস হচ্ছে 50, তার মানে হবে 3 ক মাইনাস 50। প্রশ্ন মতে এদের সবগুলা বয়সের সমষ্টি। আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই, অঙ্কটা ভেজালের আছে। যে ক প্লাস 3 ক মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 102, তার মানে হচ্ছে 4 ক ইকুয়াল 102 প্লাস 50 মানে আস্তে আস্তে 152। তার মানে এখান থেকে আমরা ক এর মান যদি বের করি, ক এর মান বের করলে 152 কে আমরা 4 দিয়ে ভাগ করলে 3 এ 4 এ 12, 4 8 32, 38। ক এর মান 38, মানে পিতার বয়স হচ্ছে 38 বছর, পুত্র হচ্ছে 50 মাইনাস 38 মানে 12 বছর। আমি জানি না যে আরো সহজ কোনো নিয়ম আছে কিনা। 38 আর 12 বছর হবে। আমি কিভাবে করছি একটু বুঝাই বলি। এখানে পিতার বয়স যদি ক বছর হয়, তাহলে পুত্রের বয়স হচ্ছে 50 মাইনাস ক বছর, কারণ দুইজনের বয়সের সমষ্টি 50 বছর। তাহলে এই দুজনের বয়সের পার্থক্য কত? পিতা থেকে পুত্র বাদ দিলে ক মাইনাস 50 মাইনাস ক, তাহলে ক মাইনাস 50 প্লাস ক হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তার মানে 2 ক মাইনাস 50 হচ্ছে পার্থক্য। এখন যখন বলছে যে পিতার বয়সের সমান পুত্রের বয়স হবে, এখন যদি পুত্রের বয়স ক বছর হয়, তখন পিতার বয়স কত হবে? পার্থক্য তো সমানই থাকবে, বয়সের পার্থক্য তো চেঞ্জ হবে না। তখন পিতার বয়স এইটা যোগ হবে ওই পুত্রের যে ক বছরের সাথে 2 ক মাইনাস 50টা যোগ হবে, তাহলে হলো 2 ক আর ক মিলে 3 ক মাইনাস 50 হচ্ছে পিতার বয়স। এখন বলছে তখন যে সমষ্টি, তখন যে বয়সের সমষ্টি মানে ক আর 3 ক মাইনাস 50, এই দুইটা বয়সের সমষ্টি মিলে হচ্ছে 102 বছর। তাহলে ক প্লাস 3 ক মাইনাস 50 ইকুয়াল 102। সেখান থেকে 4 ক এর মান আমরা বের করছি, এখান থেকে ক এর মান বের করছি। এটা কি বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছেন? হ্যাঁ, 55 নম্বর ক্লাসের আগে সলভ লিখে দিব। আচ্ছা, কালকে আমি অনেক সুযোগ দিছিলাম আরো কোশ্চেন করার, আরো একজন একটা কোশ্চেন দিছে, অথচ কত দিনকার কোশ্চেন যখন আমি দিতে বলছি দেয় নাই। ঠিক আছে, আচ্ছা একজন বলছে বুঝি নাই, কোনটা বুঝেন নাই? মানে ব্যাপারটা আগে বুঝেন, মানে এটা রিটেন টাইপের অঙ্ক। আমি যদি বলি, এটা দেখেন যে বলছে যে পিতার পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে 50 বছর। তাহলে 50 বছরের মধ্যে আপনি আগে এটা চিন্তা করেন যে যে পিতার বয়স যদি ক বছর হয়, তাহলে পুত্রের বয়স 50 মাইনাস ক বছর হবে। তাহলে পিতার পুত্রের বয়সের পার্থক্য কত? ক মাইনাস 50 মাইনাস ক মাইনাস 50 মাইনাস ক মাইনাস 50 মাইনাসে মাইনাসে প্লাস ক। তার মানে এখানে মাইনাস 50 হইলো, মাইনাসে মাইনাসে প্লাস ক হইলো, তার মানে 2 ক মাইনাস 50 হচ্ছে এই দুইজনের বয়সের পার্থক্য। এটা হচ্ছে বর্তমানে। বলছে পিতার বয়স যখন পুত্রের বয়স যখন পিতার বয়সের সমান হবে, মানে ওইটা কোশ্চেনটা, এটা আমি তো সংক্ষেপে লিখছি। পিতার বয়স যখন পুত্রের বয়স যখন পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 102 বছর। তাহলে এখন তো পিতার বয়স ক বছর, পুত্রের বয়স যখন ক বছর হবে, তখন পিতার বয়স কি হবে? এই পার্থক্যটা যোগ যাবে, কারণ এই দুজনের বয়সের পার্থক্য তো 2 ক মাইনাস 50, পার্থক্য তো সেমই থাকে। এখন যদি আপনার বাবার চেয়ে আপনি 20 বছরের ছোট হন বা 30 বছরের ছোট হন, আপনি 20 বছর পরে যেও 30 বছরের ছোট থাকবেন, পার্থক্য তো সেমই থাকবে। তাহলে যখন পুত্রের বয়স ক বছর হবে পিতার বয়সের সমান, তখন পিতার বয়স কত হবে? এই যে 2 ক মাইনাস 50 এটা যোগ যাবে
পুত্রের বয়সের সাথে 2 - 50 যোগ দিলে পিতার বয়স হবে। এখন বলছে তখন এদের বয়সের সমষ্টি হবে 102 বছর। তখন পিতৃর বয়স আর পিতার বয়স যোগ করলে এই যে ক আর 3 ক - 50 যোগ করলে 102 বছর হবে। ক আর 3 ক যোগ করলে 4 ক হয়, আর এটা মাইনাস আছে, এটা এই পাশে গেলে প্লাস হবে, তার মানে 102 + 50 মানে 152, ক এর মান হবে 152/4 মানে 38। ঠিক আছে, ওকে। একজন বলছে, তারপরও বলছে, ওনার ওনার কথাটা লাস্ট আমি করে দিচ্ছি। ফারজানা রহমান বলছেন কষ্ট করে, উনি বলছে যে পিতা আর পুত্রের বয়সের পিতা পুত্রের চেয়ে 35 বছরের বড়। আমি বারবার বলছি এই বড় ছোট যখনই থাকবে, যে পিতা মাইনাস পুত্র, পিতা এবং পুত্রের বয়সের যে পার্থক্য, হ্যাঁ এটাই রিটেন নিয়ম, এটাই এমসিকিউ, এটাই রিটেন, সব এটাই নিয়ম, কিচ্ছু না, খুবই সহজ এটা। এই এই জিনিস যারা এত কঠিন অঙ্ক পারছে তাদের এই সহজ অঙ্ক না পারার কিছু নাই। হ্যাঁ, এটা না পারলে বুঝতে হবে যে আপনি এখন পর্যন্ত অঙ্কের মধ্যে প্রবেশ করতে পারেন নাই। পিতা পুত্রের চেয়ে পিতা পুত্রের চেয়ে 35 বছরের বড়, মানে পিতার বয়স থেকে পুত্রের বয়স বাদ দিলে আমরা পাবো 35 বছর। এইভাবে করে রিটেনে লিখবেন। আবার বলছে পিতা ও পুত্রের বয়স একত্রে, পিতা আর পুত্রের বয়স একত্রে, পিতা যোগ পুত্র একত্রে হচ্ছে 85 বছর। তাহলে এখন আমাদের বলছে কার বয়স কত, দুইটাই যদি যোগ দেই, পুত্র পুত্র কাটা, তার মানে 2 × পিতার বয়স, 2 × পিতার বয়স হচ্ছে 10, এখানে আসতেছে 12, 120 বছর। তাহলে 2 × পিতার বয়স যদি 120 বছর হয়, পিতার বয়স হবে 120/2 মানে 60 বছর। এইটা অনেকবার বলছি, এই টাইপের অঙ্ক জাস্ট এতটাই সহজ। তার মানে পিতার বয়স হচ্ছে আমাদের 60 বছর। তাহলে পুত্রের বয়স কত? পুত্রের বয়সটা দাঁড়াবে, দুজনের বয়সের সমষ্টি যেহেতু 85 বছর, তাহলে 85 - 60 মানে আসবে 25 বছর। ঠিক আছে, এরকম। ওকে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে চলে আসি আমাদের অঙ্কের মধ্যে। আমরা তাহলে সবাই যদি রেডি হয়ে থাকি, আমরা রেডি হয়ে থাকলে রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দেই আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মের অঙ্ক আমরা শুরু করে দেই। সবাই রেডি কথাটা বলে দেন। উই আর রেডি। আচ্ছা, এখানে যেই কোশ্চেনটা দিয়ে আমাদের শুরু হচ্ছে, ওকে ঠিক আছে, আমাদের যেই কোশ্চেনটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? প্রতিটা পাতা বিক্রি হচ্ছে 21 পয়সায়। তাহলে দেখেন তো 21 পয়সায় যদি একটা পাতা বিক্রি হয়, তাহলে 4টা পাতা কত পয়সায় বিক্রি হবে? তাহলে 21 × 4, 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে কি 84 পয়সায়। তো সবচেয়ে মজার ব্যাপার, এই কোশ্চেন কি খুব ছোট মোটো পরীক্ষায় আসছে না বিসিএস পরীক্ষায় আসছে? পরীক্ষা আসছে বিসিএস এ। বিসিএস এ মাঝে মধ্যে এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেয় আর কি। ঠিক আছে, বিসিএস এ মাঝে মধ্যেই এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়। কি তাও চা আবার কিছু দাও বললো তার। রচা দাও, রচা। ঠিক আছে,
বলছে একটি ট্রেন 5/1 সেকেন্ডে চলে 20 ফুট, তাহলে 3 সেকেন্ডে কত ফুট চলবে? তাহলে একটা জিনিস দেখেন, একটা ট্রেন 5/1 সেকেন্ডে চলে হচ্ছে 20 ফুট, একই উচ্চতায় ট্রেনটি 3 সেকেন্ডে কত ফুট চলবে? তার মানে 5/1 সেকেন্ডে চলে 20 ফুট। তার মানে 5/1 সেকেন্ডে চলে হচ্ছে 20 ফুট। তাহলে 1 সেকেন্ডে কতটুকু চলবে? মানে 1 সেকেন্ডের 5/1 যদি 20 ফুট চলে, তার 5 গুণ চলবে 1 সেকেন্ডে। তাহলে 5 গুণ মানে কি? 20 গুণন 5, তাহলে 20কে 5 দিয়ে গুণ করলে 100, তার মানে 100 ফুট। 100 ফুট হচ্ছে 1 সেকেন্ডে। আমাকে বলছে 3 সেকেন্ডে কতটুকু চলবে, তাহলে 3 সেকেন্ডে 300 ফুট। যেটা 1 সেকেন্ডে চলে 100 ফুট, তাহলে সেটা 3 সেকেন্ডে কত ফুট হবে? 100 গুণন 3 মানে 300 ফুট, তার মানে 300 ফুট হবে। বুঝছি কি বুঝি নাই? ঠিক বুঝলাম? এটা কত ফুট হবে? 300 ফুট হবে। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা কি দেখতেছি, যখন প্রতি ফুট দড়ি 10 টাকায় বিক্রি করে, তখন 60 টাকায় তুমি কতটি দড়ি ক্রয় করতে পারবা? মানে বিষয়টা হচ্ছে 10 টাকায় বিক্রি হচ্ছে 1 ফুট, তাহলে 60 টাকায় বিক্রি হবে কত ফুট? আমরা জানি 60 টাকা ভাগ হচ্ছে প্রতি ফিটের দাম, যেহেতু 10 টাকা, তাহলে 10 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। তার মানে 6 ফিট দড়ি ক্রয় করতে পারবেন। এগুলো কি ব্যাপার? সব 45তম BCS এ দেখতে পাচ্ছেন। 45তম BCS এ কি কোশ্চেন আসছে? এগুলো কি কোশ্চেন? এগুলো হইল মানে এগুলা ক্লাস 4 এর কোশ্চেন দিলে ক্লাস 4 এর কোশ্চেন না? হ্যাঁ, হ্যাঁ, দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিমি পথ যেতে, তার মানে কতদিন লাগবে? তাহলে 480 কিমি পথ যাবে, যেখানে একদিনেই যায় হচ্ছে 120 কিমি করে, তাহলে কতদিন লাগবে? 0 আর 0 কেটে দিলাম, 4 12 48, 4 দিন লাগবে। আচ্ছা, এটা অন্য পরীক্ষায় আসছে, তাই না? রাইট, একই টাইপের কোশ্চেন। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলে জুসের পরিমাণ কত হবে? তাহলে একটা বোতলে আছে 350 মিলি, তাহলে 24টা বোতলে কত থাকবে? 350 মিলি আছে এক বোতলে, তাহলে 24টা বোতলে থাকবে, গুণন হচ্ছে 24। তাহলে আমরা 350কে 24 দিয়ে গুণ করবো, তাই না? 350কে আমরা, আরে কি হচ্ছে এটা? হ্যাঁ, 350কে আমরা 24 দিয়ে গুণ করবো। 350 গুণন 24, এত মিলি। 350কে 24 দিয়ে গুণ করতে আগে আমি 35কে 24 দিয়ে গুণ করবো, পরে একটা শূন্য বসাই দিব, রাইট? তাহলে আমরা কি করব? 4 5 20, হাতে থাকলো 2, 3 4 12, আর 2 হচ্ছে 14, শূন্য 5 দ্বিগুণে 10 এর শূন্য, হাতে থাকলো 1, 3 দ্বিগুণে 6 আর 1 7, তার মানে 0 4 8, তার মানে আমাদের 840। কিন্তু এখানে যেহেতু একটা শূন্য আছে, তার মানে 350 গুণন 24 করলে আমাদের আসবে হচ্ছে কত? হ্যাঁ, 8400 মিলি, তার মানে 8400 মিলি। এখন মনে রাখেন যে 1 লিটার সমান 1000 মিলিলিটার, তার মানে 8400 মিলিলিটার সমান কত লিটার? তাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করব, তাহলে লিটারে পাবো। কারণ বলছে কত লিটার, এখানে দেওয়া ছিল মিলি, তাহলে 350 মিলি গুণন 24 করলে এত মিলিলিটার আসবে। কিন্তু 1 লিটার সমান হচ্ছে 1000 মিলিলিটার, তার মানে এত মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে লিটার বের হবে। 2টা শূন্য কাটা, আর 84কে 10 দিয়ে ভাগ করলে 1 ঘর আগে দশমিক আসবে, তার মানে 8.4 লিটার। তার মানে আমাদের অ্যান্সার আসবে 8.4 লিটার। আমাদের অ্যান্সার আসবে 8.4 লিটার। কথা কি বুঝছি? স্যার রিটেনে কি রকমের লিখবো? রিটেনে ওইভাবেই লিখবেন, এগুলো রিটেনে আসবেও না।
জাস্ট মানে এক লাইনে লিখে দিলেই হয়ে যাবে, এগুলো রিটেনের অঙ্ক। বলছে যে ঐকিক নিয়মে কখন গুণ আর কখন ভাগ হবে, এগুলাতে প্রবলেম আছে, মানে এগুলাতে এই জিনিসে গুণ কখন হবে ভাগ কখন হবে এটাতে প্রবলেম আছে। যে একটি বোতলে আছে 350, তাহলে 24টা বোতলে কি ভাগ হওয়ার কোনো কারণ আছে? যে একটা বোতলে এত, 24টা বোতলে কত? তাহলে একটা বোতল মানে কম সংখ্যক বোতলে, একটা বোতলে আছে 24টা বোতলে কত আছে? আচ্ছা ঠিক আছে। তো আমাদের আমাদের নিয়মটা হচ্ছে কাজ সময় দিন, হ্যাঁ মানে দিন বা এগুলো যদি না থাকে, যেগুলোর মধ্যে মূলত হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলা হয়, হ্যাঁ তারা যদি না থাকে তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু থেকে কোনো কিছু দেওয়া আছে, এইটার জন্য এইটা দেওয়া আছে, সেইখান থেকে যদি একের পরিমাণ বের করতে হয় তাহলে আমাকে ভাগ করতে হবে। এখানে যে জিনিসটা দেওয়া থাকবে, মনে করেন ক আছে, এখানে খ আছে, তাহলে খ কে ক দ্বারা ভাগ করতে হবে একের জন্য। আর যদি এক থেকে কোনো কিছুতে যেতে হয় তাহলে গুণ করতে হবে, এক থেকে কোনো কিছুতে যেতে হইলে আমাকে গুণ করতে হবে, এক থেকে কোনো কিছুতে যেতে হইলে আমাকে গুণ করতে হবে। একে আসতে হইলে ভাগ আর অন্য কিছুতে যেতে হইলে গুণ। যেমন ভালো করে দেখেন, বলছে 135 টাকায় 100টি আম পাওয়া গেলে দুটির দাম কত? দুইটির দাম কত, তার মানে দুইটি কথাটা বাম পাশে থাকবে, দুইটি কথাটা বাম পাশে থাকবে, যেহেতু এখনো বুঝেন না আপনারা, দুইটি কথাটা বাম পাশে থাকবে। তার মানে এই দুইটির মতো এখানে আছে 100টিও তাহলে বাম পাশে থাকবে। তাহলে 100টির দাম হচ্ছে 135 টাকা। দেখেন এখান থেকে বুঝে নেন, 100টার দাম, 100টির, ভালো করে মনোযোগ দেন, 100টির দাম হচ্ছে 135 টাকা। 100টি কেন আগে লিখলাম, বাম পাশে লিখলাম? কারণ আমাকে দুটির কথা বলছে, দুটি, তাহলে টিটা বাম পাশে থাকবে, টি জিনিসটা বাম পাশে থাকবে। এখান থেকে 100টি থেকে আমরা একটি হিসাব করবো, ঐকিক নিয়মে হিসাব করতে হয়, মানে একের হিসাবে আসতে হয়। আমাদের নিয়ম কি বলছি, কোনো কিছু থেকে একটিতে আসলেই আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ 135কে আমরা 100 দিয়ে এখানে ভাগ আকারে লিখবো, এই যে ভাগ, 100কে ভাগ আকারে লিখলাম। এবং 100 থেকে আমার তো 2 না 1 না, আমার লাগবে হচ্ছে দুটির দাম কত। তাহলে 1 থেকে যদি আমি 2-এ যাই, তাহলে দুটির দাম যদি বলি, তাহলে এই যে 135 গুণন 2 হবে, ভাগ হবে আমাদের 100, এরকম করে লিখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা যেহেতু উপরে 100 আছে, আমরা সহজে গুণভাগ করার জন্য আমি এখানকার শূন্য কাটাকাটি করব না, আমি এটা গুণ করবো। 135কে 2 দিয়ে গুণ করলে হবে 270, 270কে আমরা 100 দিয়ে ভাগ করব, শূন্য একটা কেটে গেল, 27কে 10 দিয়ে ভাগ করলে হবে 2.7 টাকা। তার মানে কত টাকা? 2.7 টাকা। অ্যান্সার হবে 2.7 বা 2.70 টাকা। বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝতে পারছি? দেখেন তো, সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারলাম? 135 টাকায় 100টি আম পাওয়া গেলে, তার মানে 100টির দাম হচ্ছে 135 টাকা। আমি এইভাবে লিখি, 100টির দাম হচ্ছে 135 টাকা। তাহলে একটির দাম হবে, সব সময় নিয়মটা হচ্ছে এইখানে যেটা থাকবে সেটাই থাকবে উপরে, এই পাশেরটা একটিতে আসলে এইটা থাকবে এখানে নিচে, সেখান থেকে আমরা দুটির দাম বলে ইনটু 2 হয়ে যাবে। ওকে, দেখেন আবার এই একই কথা, 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফিট দীর্ঘ ছায়া হয়, তাহলে একই সময়ে একটি গাছের ছায়া হচ্ছে 64 ফিট, গাছের উচ্চতা কত? তার মানে গাছের উচ্চতা বের করতে বলছে, তার মানে উচ্চতাটা থাকবে ডান পাশে, যেটা বের করতে বলবে সেটা থাকবে ডান পাশে, আর ছায়া থাকবে বাম পাশে। ছায়া তো দেওয়া আছে দ্বিতীয়টার ক্ষেত্রে, 64 ফুট যদি ছায়া হয় তাহলে উচ্চতা কত এটা বের করতে বলছে। তাহলে প্রথমটারও ছায়াটা দিব বাম পাশে আর উচ্চতা দিব ডান পাশে। 4 ফুট ছায়া হইলে উচ্চতা হচ্ছে 6 ফুট, তাহলে ছায়া 4 ফুট, ছায়া 4 ফুট হলে উচ্চতা 6 ফুট, উচ্চতা 6 ফুট, কারণ উচ্চতা বের করতে বলছে। তাহলে সেখান থেকে আমি যদি একে আনি, একে আনার সিস্টেম কি হবে, অতএব ছায়া 1 ফুট হলে উচ্চতা হবে উপরে 6 নিচে 4 ফুট। তাহলে ছায়া কত ফিট বলছে? ছায়া বলছে 64 ফুট। তাহলে ছায়া 64 ফুট হলে আমাদের উচ্চতা হবে 6 ইন্টু 64 ভাগ হচ্ছে 4। হ্যাঁ, আপনি 2 দিয়ে কাটতে পারেন, 3 দুগুণে 6, 2 দুগুণে 4,
2 দিয়ে কাটলে 32 দ্বিগুণে 64, তাহলে 3 32 আসছে আমাদের 96। তার মানে 96 ফুট হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা কত? 96 ফুট। দেখেন তো বুঝছেন কিনা। স্যার উইকিক নিয়মে আমি যদি একের মান না লিখে একেবারে করলে উইকিক নিয়মে উইকিক রিটেনে হবে কিনা? হবে, হবে। ওই যে একের মান না লিখেও যদি আপনি রিটেনে করেন কোনো সমস্যা নাই, আমরা তাই করি, ক্লাস 10 থেকে ইন্টারে সবসময় করি। এটা বোতলে পানি দাও, পিপাসা লাগতেছে। মিক্স করে দাও। ঠিক আছে, ক্লিয়ার। এরপর কোন অধ্যায়ের পরীক্ষা? লাস্ট কি পড়াইলাম আপনাদের? বয়সের অঙ্ক না? ক্লিয়ার না? মানে 4 ফুট ছায়ার দৈর্ঘ্য হইলে গাছের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট। তাহলে 1 ফুট ছায়ার দৈর্ঘ্য হইলে কত ফুট? 64 ফুট ছায়ার দৈর্ঘ্য হইলে কত ফুট? 4 ফুট ছায়ার দৈর্ঘ্য হইলে উচ্চতা হচ্ছে 6 ফুট, 1 ফুট হইলে কত? উপরে 6 নিচে 4, তাহলে 64 ফুট হইলে 6 × 64 ভাগ 4। 3 ঘন্টায় 12 কিলোমিটার যায়, তাহলে 2 ঘন্টায় কত মিটার যাবে? তাহলে 3 ঘন্টায় যায়, আমরা যদি এইভাবে বলি যে 3 ঘন্টায় যায় হচ্ছে 12 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? তাহলে উপরে যাবে 12, নিচে আসবে 3 কিলোমিটার। আমার চাইছে কত? বলছে 2 ঘন্টায় কত যাবে, তাহলে 12 গুণন হচ্ছে 2 ভাগ হবে 3, তাহলে 3 এ 4 এ 12, তার মানে আসবে হচ্ছে 8 কিলোমিটার। এখন আমাদের বলছে কত কিলোমিটার যায় সেটা চায় নাই, কত মিটার যায় সেটা চাইছে। 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে 8 কিলোমিটার মানে হবে 8000 মিটার। তার মানে 8000 মিটার আসলে দূরত্ব যাবে। স্যার আপনি কি অসুস্থ? একটু সামান্য অসুস্থ, বেশি না। গলায় ব্যথা আর কি। ওকে, ঠিক আছে। এবার বলছে 84 কেজি ধাতু গলিয়ে যদি আমাদের কত 40,000টি পিন তৈরি করা হয়, তাহলে প্রতিটি পিনের ওজন কত? তার মানে 40,000টা পিন তৈরি করছে, 40,000টা পিন তৈরি করছে, সেই জন্য 84 কেজি ধাতু গলাইতে হয়েছে। 84 কেজি, হ্যাঁ, তাহলে 84 কেজি ধাতু গলাইতে হয়েছে। কত হাজার পিন? তাহলে প্রতিটি পিনের ওজন কত? মানে টিটা তাহলে বাম পাশে থাকবে আর ওজনটা আমাদের ডান পাশে থাকবে। তার মানে আমরা বলতে পারি 40,000 যে পিন আছে, সেই 40,000 পিন যে আছে, এইটার ওজন হচ্ছে আমাদের ওজন হচ্ছে 84 কেজি। তাহলে একটা পিনের ওজন হচ্ছে উপরে 84, নিচে হচ্ছে 40,000, নিচে হবে 40,000। আমার চাইছে কিসের? প্রতিটি পিন, মানে এইটাই চাইছে আমার কাছে, আমার এখানেই ক্যালকুলেট করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি, প্রথমে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আসবে 42, এখানে চলে আসবে 20,000। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে আসবে এখানে 21, আর এখানে আসবে আমাদের 10,000। এখন 21কে 10,000 দিয়ে ভাগ করলে দেখেন, 21কে 10,000 দিয়ে যদি আমরা ভাগ করি, উপরে আছে 21, নিচে আছে একের পরে 1 2 3 4টা শূন্য, তার মানে 4 ঘর আগে দশমিক আসবে। 21 যে আছে 2 ঘর তো আছেই, তার আগে আরো 2টা শূন্য বসে তার আগে দশমিকটা বসবে, তার মানে 0.0021 কেজি। তার মানে আমাদের খ নাম্বারটা হবে। তো এটা একটা ভালো একটা অঙ্ক, যেটা দিয়ে আপনাদের ওই যে আমি যে আপনাদেরকে মানে দশমিকের অঙ্ক শিখাইছি, যারা দশমিকের অঙ্ক শিখতে পারছেন তাদের জন্য অঙ্কটা খুবই সহজ, তাই না? তাদের জন্য অঙ্কটা খুবই সহজ। দশমিকের অঙ্ক যারা শিখতে পারছেন, এতদিন ধরে ধরে যে আমি দশমিকের অঙ্ক শিখাইছি, অনেকগুলো অঙ্ক করাইছি, তাই না? যে 40,000টি পিনের ওজন হচ্ছে আমাদের 84 কেজি, তাহলে একটা পিনের ওজন কি হবে? 84 ভাগ 40,000, এখানে 84টা উপরে 40,000 নিচে, এই তো কাহিনী।
স্যার আজকেরটা বাদে আগে যতটুকু পড়ানো হয়েছে তার উপর এক্সাম ভালো হয়ে আছে। মানে বুঝছেন তো, 84-কে আমি যদি 40,000 দিয়ে ভাগ করি, 40,000 দিয়ে ভাগ করলে আমরা কিভাবে ভাগ করলাম, যে প্রথমে 2 দিয়ে কাটছি, এটা হইলো কত, 2 দিয়ে কাটলে এটা কত হয় 42, এটা 2 দিয়ে কাটলে কি কত হয়, 40,000-কে 2 দিয়ে কাটলে হবে 20,000, ঠিক আছে। আবার 42-কে 2 দিয়ে কাটলে কত হয় 21, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 10,000, তাই না? এখন 21 ভাগ 10,000, 21-কে আমরা যদি 10,000 দিয়ে ভাগ করি, তাহলে একের পর যেহেতু 4টা শূন্য আছে, 4 ঘর আগে দশমিক বসবে, এটা তো 2 ঘর আছে, আরো 2টা শূন্য বসে তার আগে দশমিকটা বসবে, 0.221, ঠিক আছে, বুঝছি। আচ্ছা দেখেন, 6টি গরুর জন্য যা ব্যয় হয়, 6টি গরুর জন্য যা ব্যয় হয়, 4টি মহিষের জন্য তা ব্যয় হয়, তাহলে 10টি গরু পুষতে যা ব্যয় হয়, কতটি গরু, 10টি মহিষ পুষতে যা ব্যয় হয়, কতটি গরু পোষা যাবে। তার মানে গরুটার পরিমাণ আসলে আমার জানতে চাইছে, তাহলে গরু থাকবে ডান পাশে আর মহিষ থাকবে বাম পাশে। তাহলে প্রথমে গরু ডান পাশে থাকবে, মানে 6টি গরুটা ডান পাশে থাকবে, 8টি মহিষ বাম পাশে থাকবে। তাহলে মহিষ যদি 4টি হয়, তাহলে গরু হবে 6টি। তাহলে এখান থেকে কি হচ্ছে এটা, তার মানে মহিষ 4টি হলে আমাদের গরু কয়টি, গরু হচ্ছে 6টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মহিষ যদি 1টি হয়, তাহলে গরু কয়টি হবে, তাহলে গরু হবে 6 ভাগ 4। আমার চাইছে কি, মহিষ যদি 10টি হয় তাহলে কি হবে, তাহলে 6 গুণন 10 ভাগ হচ্ছে 4, 6 গুণন 10 ভাগ 4, এটাই হবে আমাদের অ্যান্সার। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে কাটলে এখানে আসতেছে 5, তার মানে 15টি গরুর সমান হবে। পারা যাবে? না না সমস্যা নাই, প্রবলেম নাই, মানে অতটা প্রবলেম নাই, আমার শুধু জাস্ট গলার একটু ব্যথা, সমস্যা নাই, প্যারা নাই, আল্লাহর রহমতে ঠিক আছে। আসলে ঢাকা শহরে এত জ্যাম হয়েছে, সেজন্য টাইম মেনটেন করতে পারতেছি না, প্রচুর জ্যাম হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, মানে ঢাকায় জ্যামের জন্য চলা মুশকিল হয়ে গেছে, মানে টাইমটা ঠিক রাখতে পারতেছি না, বুঝছেন। এই যে আপনাদেরকে টাইম দিই 9:30, কিন্তু মাঝে মাঝে টাইমটা পিছাই দিতে হয়, এই জন্য আমারই খারাপ লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যায় না, একেবারে মানে অনেক সময় লাগতেছে, 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকতে হয়। ওকে ঠিক আছে, তো দেখেন তো এই অঙ্ক, 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 15টা ছাগলের মূল্য 3টা গরুর মূল্যের সমান, যদি 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। তাহলে 15টা ছাগল তাহলে আপনার আসলে বের করতে বসে গরু, তাহলে গরুটা আসলে ডান পাশে থাকবে, এর ঠিকই আছে, 15টি ছাগলই বাম পাশে থাকবে আর 3টি গরুই ডান পাশে থাকবে। তাহলে 15টি ছাগল সমান 3টি গরু, তাহলে একটা ছাগল সমান হবে 3 ভাগ 15, আর আমার বলছে কয়টি 20টি, তাহলে 20টি ছাগল সমান হবে, তাহলে 3 গুণন 20 ভাগ হচ্ছে 15, তাহলে কয়টি গরু আসে, 3 কে 3, 3 5 15, আর 3 4 হচ্ছে 4 5 হচ্ছে 20, তার মানে 4টি, আপনার অ্যান্সার হবে 4টি। ওকে ওকে ঠিক আছে। বলছে যে জব করেন, আমার আইটি ফার্ম আছে, এমপিবিএন আইটি ফার্ম, নিজস্ব আইটি ফার্ম আছে, আইটি ফার্মেই কাজ করি। ওকে ঠিক আছে, তো একই অঙ্ক, সেম অঙ্ক আর করার লাভ নাই।
তো এগুলো তো পারবেন নাকি? টাইম নষ্ট করে লাভ আছে? দু একটা প্র্যাকটিস করতে দিব, করেন দেখি এটা। দু একটা প্র্যাকটিস করতে দিই, দেখি পারেন কিনা। সবাই একটু অ্যান্সার করেন, একটু দেখেন। 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামে সমান হলে 11টি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল পাওয়া যাবে? 8টি কলমের দাম 24টি পেন্সিলের সমান, তাহলে 11টি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল পাওয়া যাবে বলেন? আচ্ছা ওই যে হ্যালো বুঝলাম, হ্যাঁ ওই আচ্ছা ওইটা ঠিক করো। আর হচ্ছে তুমি কি ওই যে ইয়াতে এদেরকে যে পিডিএফ দাও, ওই যে জবের ইয়াটা, ওইটা কি ইয়াতে থার্ড এডিশনেরটা তো দাও নাকি, নাকি ফোর্থ এডিশনের? আচ্ছা দেখিও তো ওই যে লাস্টে কোনটার বলে ইয়া মিলে না, ওই যে কোনটা গড়ে বলে হয়, দেখো তো থার্ড এডিশনের সাথে মিলে না, মানে ওটা কি ফোর্থ এডিশনেরটা দেওয়া হয়েছে কিনা চেক করে দেখিও। আচ্ছা ওকে, পারছেন সবাই? তার মানে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামে সমান, তাহলে 11টি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল পাওয়া যাবে? তাহলে 8টি কলম, 8টি কলমের জন্য 24টা পেন্সিল, 24টা হচ্ছে পেন্সিল, তার মানে কলম পেন্সিল, তাহলে 8টা কলমের জন্য 24টা পেন্সিল, তাহলে একটা কলমের জন্য 24/8 এতগুলো পেন্সিল। তার মানে আপনার চাইছে কি 11টি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল, তাহলে 24 গুণন 11 ভাগ হচ্ছে 8, যেহেতু 3 8 24, তাহলে 3 11 33, তার মানে 33টি পেন্সিল আসলে পাওয়া যাবে। রাইট, পারতেছেন। আর কি প্র্যাকটিস করব? ওকে, এইটা সুন্দর। চমৎকার অঙ্ক, দেখেন খেয়াল করেন এই অঙ্কটা দেখেন খেয়াল করেন। কোন সম্পত্তির 0.875 অংশের মূল্য হচ্ছে 9,212 টাকা। তার মানে 0.875 এতটুক সম্পত্তির মূল্য হচ্ছে 9,212 টাকা। এইটা তাহলে এক অংশের মূল্য কত হবে সেটা বের করতে হবে। সেখান থেকে বলছে 0.75 মূল্য কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, এইখানে মানে 0.8 চেয়ে এক বড় না ছোট? বলেন, 0.8 চেয়ে 0.875 চেয়ে এক বড় না ছোট? স্যার পরীক্ষার নোটিশ বলে দেন। পরীক্ষার নোটিশ হচ্ছে প্রতিবার, মানে এখন থেকে গত এক্সামটাও একটু ইয়ে করে হয়েছে। পরীক্ষা যেটা শুরু হবে সেটা হচ্ছে আপনার আজকে কি বার? আজকে রবিবার না? আচ্ছা আমি বলে দিব, এটার গত পরীক্ষাটা হয়েছে আমাদের অনুপাত সমানুপাত, তাহলে আমাদের নেক্সট পরীক্ষাটা হবে হচ্ছে গড় এবং হচ্ছে বয়স, গড় এবং বয়স এটার উপরে আগামী পরীক্ষাটা হবে। এবং আগামী পরীক্ষাটা আপনি দিতে পারবেন মঙ্গলবার থেকে মঙ্গলবার। আপনাদের শনিবার করে এক্সামগুলো দেওয়া বন্ধ করি, মঙ্গলবার যেহেতু শুরু হয়েছে, মঙ্গলবার টু মঙ্গলবারই এক্সাম নেই, ঠিক আছে? তাহলেই সুবিধা হবে, মঙ্গলবার থেকে দেওয়া শুরু করেন, তাহলেই ভালো হবে গড় এবং বয়সের উপর। আচ্ছা একবার, আচ্ছা কি মনে হয় এখানে কি গুণ হবে না ভাগ হবে? বলেন তো, গুণ হবে না ভাগ হবে? কি মনে হয় একটু বলতে পারবেন? গুণ হবে না ভাগ হবে? তাড়াতাড়ি সবাই কমেন্ট করেন তো, যে এত অংশের দাম যদি এত হয়, একের দাম কত, সেটা কি গুণ হবে না ভাগ হবে? ও আজকে সোমবার না, রবিবার না তো, আজকে তো সোমবার, মনেই নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, গুণ হবে না ভাগ হবে? হ্যাঁ সবাই লিখছে গুণ, তো এইটার অ্যান্সার হচ্ছে ভাগ হবে। আমি কি বলছি, কোনো কিছুতে একে আনার সময় এইটার চেয়ে এটা বড় হোক বা ছোট হোক এটার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে যে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক।
যত অংশ বেশি হবে তত টাকা বেশি হবে। কেউ যদি 10% অংশ পায় তাহলে তার টাকা বেশি, কেউ যদি 15% পায় আরো বেশি, কেউ 5% পাইলে তার টাকা কম। এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কে সবসময় একের সময় ভাগ হবে, একের সময় ভাগ, আর এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে। মানে অনেকেই এইভাবে করে পড়ায় যে কমলে কমলে ভাগ আর বাড়লে গুণ, এই কথাটা ভুল। এর চেয়ে বেশি কিন্তু তাও ভাগ হবে। নিয়ম এইটাই, সমানুপাতিক সম্পর্কে একে আসলে ভাগ, আর তারপরে এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে। 0.75 অংশের পরিমাণ হবে 9212 ইন্টু হবে 0.75, ভাগ হবে 0.875। কথা কি বোঝা গেল? কথা কি বুঝছেন? সবসময় ভাগ হবে, গুণ হবে না, কিন্তু গুণ হবে না। আপনাদেরকে আরো বলি, মনে করেন আপনাকে বললাম আমি যে 0.5%, এইটা এই এত অংশের মূল্য মনে করেন 20 টাকা, এত অংশের মূল্য 20 টাকা, তাহলে এক অংশের মূল্য কত? অ্যান্সার হচ্ছে এক অংশের মূল্য গুণ হবে না ভাগ হবে? অ্যান্সার হচ্ছে এত অংশের মূল্য যদি 20 টাকা হয়, এক অংশের মূল্য, অংশ যত বাড়বে টাকা তত বাড়বে। এগুলো সমানুপাতিক সম্পর্ক। আমি বলছি শুধু ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি, ওই যে দিন সময় কাজ, এগুলো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যত বেশি লোক হবে, লোক যত বেশি হবে তত কম সময় লাগে, এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওটা বুঝাই দিব পরে। এগুলো সবগুলো সমানুপাতিক সম্পর্ক, এগুলো সবগুলো ভাগ হবে। 20কে আমাদের 0.5 দিয়ে ভাগ করতে হবে। 20কে 0.5 দিয়ে ভাগ করলে কিরকম হবে? দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা 0। এবার যদি আপনি কাটাকাটি করেন, 5 একে 5, 5 দ্বিগুণে 10, মানে হবে 40 টাকা। এইভাবে করে করতে হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, কথা বোঝা গেছে। এটা কিন্তু মানে এইটার উপরে ডিপেন্ড করতেছে না যে 0.5 এর চেয়ে এক বেশি, তাহলে গুণ করে দিব। 20কে আমরা 0.5 দিয়ে গুণ করলে কত হবে? 20কে 0.5 দিয়ে গুণ করলে হবে 5 20 100, যেহেতু এক ঘর আগে দশমিক মানে 10 টাকা। তাহলে 0.5% যদি 20 টাকা হয়, 1% কি 10 টাকা? এটা অবশ্যই ভুল, গুণ কিন্তু হবে না। ঠিক আছে, গুণ কিন্তু হবে না, ভাগ কিন্তু করতে হবে, মনে রাখতে হবে। তাহলে এইটা থেকে একে আসলে ভাগ, এইটা থেকে এক থেকে কোনো কিছুতে গেলে গুণ। সমানুপাতিক সম্পর্ক হইলেই সেরকম বিষয়। না হলে কিন্তু আমি বলে দিতাম এইখান থেকে এটা বড় তাই গুণ হয়েছে, মানে আমি বলে দিতাম যে বড় হইলে গুণ হবে, যেমন এটা আমি বলে দিতে পারতাম, এখানে বলে দিতে পারতাম 8 এর চেয়ে 1 ছোট, তাহলে ভাগ, এক থেকে এটা বড় তাই গুণ, এটা বলে দিতে পারতাম। কিন্তু এটা সঠিক নয়। সঠিক হচ্ছে একে আসলে ভাগ, এক থেকে কোনো কিছুতে গেলে গুণ। ঠিক আছে, তো আসেন এটা এখন সমাধান করি আমরা। এটা যদি সমাধান করি, মানে অ্যাকচুয়ালি আমাদের আসছে 9 2 কত, 9 2 1 2, 9 2 1 2 গুণন 0.75 ভাগ 0.875। এটা আমাদেরকে কাটাকাটি করতে হবে। করার সিস্টেম কি? দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টা 0, এগুলো আমাদের মনে আছে। এখানে দশমিক উঠে গেলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টা 0, এই দুটো আমাদের মনে আছে। যদি তাই হয়, তারপরে কি এইখানে 2টা 0, এখানকার 2টা 0 কেটে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা থাকলো, এখন আমরা একটু সাজায় লিখি যে 92 12 গুণন থাকলো 75, গুণন থাকলো 10, আর নিচে থাকতেছে 875। তাহলে এইটা আমাদের এখন কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার জন্য আমরা প্রথমেই 5-এর সহযোগিতা নিব। 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 একে 5, 3 7, 5 7 35, 2 5, 5 5 25। এটা 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে হচ্ছে 10। এটাকে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 2 5, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটলে 5 25, 5 15 75 না, 5 15 75। এবার আমরা যদি আবার 5 দিয়ে কাটি, 5 7 35, 3 5 15। এখন আমরা একবার চেক করে দেখতে পারি এখানে কি দশমিক আছে? নাই। তার মানে 7 দিয়ে এটা যাইতে পারে। 7 দিয়ে তো আর এগুলো যায় না একটা। 7 দিয়ে এটা যায় কিনা চেক করি। 7 একে 7, 2 2, 3 7 21, 2 2 ছিল, 3 7 21, 1 1, 7 একে 7, 4 2 42, তাহলে 6 7 42। তার মানে 1316 গুণন 3 গুণন হচ্ছে 2। অ্যাকচুয়ালি 1316 গুণন হচ্ছে 3 দ্বিগুণী 6, করলে কত আছে? 6 6 36, 6 হাতে থাকলো 3, 3 ওকে 6 কে 6 আর 3 হচ্ছে 9, তারপরে 3 6 হচ্ছে 18, হাতে থাকলো 1, 6 কে 6 আর 1 7,
মানে 7,896। এটা হচ্ছে ক নাম্বারটা অ্যান্সার। দেখেন স্যার, এক থেকে গেলে আসলে কোথা তো ক্লিয়ার করে ভালো হতো, মানে বুঝি নাই। এক থেকে গেলে আসলে কোনটা ক্লিয়ার, কথাটা ক্লিয়ার মানে কোনো কিছু থেকে একের মান বের করতে চাইলে যে এতর দাম এত, একটার দাম কত, তাহলে আপনাকে ভাগ করতে হবে। এক থেকে কোনো কিছুতে আসলে আপনাকে তারপরে এটা দিয়ে গুণ করতে হবে। এটা তো কথা তো ক্লিয়ারই, সবগুলোই তো এটাই। আচ্ছা, একজন বলছে যে আমি যে আরেকটা নিয়ম শিখাই দিছি ওইভাবে করে হবে কিনা। হবে। ওই যে আরেকটা নিয়ম যে শিখাই দিছিলাম মানে কাটাকাটি করার, সেটা হচ্ছে 92 12 গুণন 0.75 ভাগ 0.875। উনি বলছে যে ওই যে আমি যে আরেকটা নিয়ম শিখাইছিলাম ওই নিয়মে করলে হবে কিনা, যে এখানে দশমিকের পরে 3টা ঘর আছে, এখানে তো 2টা ঘর আছে, আমি একটা শূন্য বসাই দিয়ে দশমিকটা উঠাই দিয়ে অঙ্ক করতে পারবো কিনা। পারবো, একই কথা, একই কথা। হ্যাঁ, তাহলে 92 12 গুণন হচ্ছে 750 ভাগ হবে 800, এইটা। তারপরে তারপরে আপনি কাটাকাটি করেন। তো কাটাকাটির বেলা মনে রাখবেন, ছোট ছোট দিয়ে কাটাকাটি করলে আপনার সময় বেশি লাগবে। আপনি যদি বড় বড় দিয়ে কাটাকাটি করা শুরু করেন, যেমন 25 দিয়ে যদি এটাকে কাটি আরো তাড়াতাড়ি হবে। 25 দিয়ে কাটলে 3 25 75, একটা শূন্য আছে শূন্য। এটা 25 দিয়ে যদি কাটি 3 25 75, 75 87 থেকে 75 বিয়োগ করলে 12, 125 আসে। 5 25 125 মানে 35 চলে আসলো। এবার আবার 5 দিয়ে কাটলে 5 6 30, 5 7 35। এইটা আবার 7 দিয়ে কাটলে 7 একে 7 2 2, তাহলে আসতেছে 22। তাহলে 3 7 21, 1 1 11, 7 থেকে 7, তার মানে 11 থেকে 7 বাদ দিলে আমাদের থাকে 4 42, তাহলে 6 7 42। এই যে এটাকে 6 দিয়ে গুণ করলে আমাদের আসে 7,896, এটা চলে আসে। ক্লিয়ার, বুঝেছি? 1 আসলে ভাগ, 1 থেকে কোনো কিছুতে গেলে গুণ। ঠিক আছে? উপরে নিচে সমান ডিজিট থাকলে, দশমিকের পরে সমান ডিজিট থাকলে বাদ চলে যাবে সবগুলা। সমানুপাতিক বলতে কি বাড়লে বাড়ে কমলে কমে, হ্যাঁ এটা সঠিক কনসেপ্ট, রাইট। সমানুপাতিক বলতে মনে করেন 8টা ডিমের দাম, 8টা ডিম এবং হচ্ছে দাম, তাহলে একটা ডিমের দাম যত টাকা, 2টা ডিমের দাম তার চেয়ে বেশি, তাহলে ডিম বেশি হইলে দামও বেশি হয়, এটাকে বলে সমানুপাতিক। আর ব্যস্তানুপাতিক কি, আপনার মনে করেন 8 জন লোক একটা কাজ যদি 20 দিনে করে, তাহলে তার চেয়ে যদি বেশি জন লোক দেই তাহলে কম দিনে করবে। লোক বেশি নিচ্ছি, দিন কম লাগতেছে, এটাকে বলে ব্যস্তানুপাতিক। সবাই ক্লিয়ার? ওইটা ব্যস্তানুপাতিক। সেই ক্ষেত্রে জিনিসটা উল্টে যাবে। যেমন অংশ বেশি নিলে তো টাকা বেশি হবে, তাহলে মানে এটা হচ্ছে সমানুপাতিক। এই সম্পর্ক কিন্তু সমানুপাতিক, অংশ যত বেশি টাকা তত বেশি, তাহলে এটা সমানুপাতিক সম্পর্ক। এটা কিন্তু নর্মাল হবে, যে প্রথমটা হবে ভাগ, পরেরটা হবে গুণ। এগুলো আজাইরে অঙ্ক, এগুলা ক্লাস 1 2 এর অঙ্ক। 1 ডজন মানে 12টা, 12টা ডিমের দাম 60 টাকা, মানে 60 টাকায় পাওয়া যায় 12টা ডিম, তাহলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে, তাই না? এগুলা ক্লাস 4 5 এর অঙ্ক। হ্যাঁ, আমার মনে হয় যে আমি মনে করি যে ইয়ারাও পারবে। এই যে ক্লাস 2 3 তে আমার বাচ্চার ইয়া আছে, বান্ধবীরা আছে, ওরাও পারবে এগুলা। যে 60 টাকায় 1 ডজন ডিমের দাম, তাহলে 60 টাকা দাম হচ্ছে 1 ডজন মানে 12টা। 60 টাকার দাম, 60 টাকা হচ্ছে 12টির দাম, তাহলে 1 টাকা দাম হচ্ছে 12 ভাগ 60, তাহলে 45 টাকা কয়টি পাওয়া যাবে? তাহলে 45 টাকায় পাওয়া যাবে যে 12 গুণন 45 ভাগ হচ্ছে 60, তাই না? যেহেতু 5 12 60 আর 5 9 45, তার মানে 9টা ডিম পাওয়া যাবে, 9টা। বলছে যে করিমের সাপ্তাহিক আয় হচ্ছে 3500 টাকা। সাপ্তাহিক মানে 7 দিনে, 7 দিনে আয় হচ্ছে 3500 টাকা, 3500। বলেছে তার জুন মাসে আয় কত, তাহলে একদিনে আয় হচ্ছে 3500 ভাগ হচ্ছে 7,
তাহলে জুন মাসে হচ্ছে 30 দিন, জুন মাস আমরা জানি 30 দিনে, তাহলে 3500 গুণন 30 ভাগ হচ্ছে আমাদের 7, তাহলে 5 সাথে যেহেতু 35, তার মানে এখানে 500 আসতেছে, তার মানে 3 5 15, এখানে 2টা শূন্য এখানে একটা শূন্য, মানে 3টা শূন্য, মানে 15,000 টাকা, তার মানে 15,000 টাকা। ঠিক আছে, এগুলো আপনাদেরকে কিছু করতে দেওয়া দরকার, মানে আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা এইটা করেন, এটা করেন, করেন করেন প্র্যাকটিস করেন, দেখি করেন। তাড়াতাড়ি। একটি কার ওয়াশার 8টি কার ওয়াশ করে 36 মিনিটে, এ হারে 3 ঘন্টায় কয়টি ওয়াশ করবে? এটা 18 নাম্বারটা করেন, তাড়াতাড়ি, দ্রুত। একটু বলেন, এটা বেশি হবে নাকি কম হবে সেটা বলেন, বেশি নাকি কম কোনটা হবে? যেহেতু 0.5 এর চেয়ে 1 অংশ বড়, তাড়াতাড়ি। বেশি হবে, হ্যাঁ আপেল মাহমুদ বলছে বেশি হবে, রাইট। মানে 0.5 এর চেয়ে 1 অংশ বড়, যে 0.5 অংশ পাবে সে জয় টাকা পাবে, যে 1 অংশ পাবে তার চেয়ে বেশি পাবে। ঠিক আছে, এখন আপনার যেটা বুঝার সমস্যা, আপনি মনে করছেন গুণ করলেই বাড়ে ভাগ করলে কমে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখেন 20কে যদি আপনি 0.5 দিয়ে ভাগ করেন, পয়েন্ট উঠে গেল, এখানে গেল 10, 5 দ্বিগুণে 10 মানে 40 হয়, ভাগ করলে আসলে বাড়ছে। আপনি গুণ করেন, 20কে 0.5 দিয়ে গুণ করেন, 20কে 0.5 দিয়ে গুণ করলে কত হয়? 5 20 100, এক ঘর আগে দশমিক মানে 10 টাকা, গুণ করলেই কমছে। একের চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করলেই কমে, একের চেয়ে ছোট সংখ্যা ভাগ করলেই বাড়ে। আসলে এইখানে আপনি ভাগ করছেন কিন্তু আসলে বেড়ে গেছে, কারণ এইটার চেয়ে এটা বড়, এইটার চেয়ে কিন্তু এটা বড়ই হয়েছে। কথাটা বুঝেন নাই মনে হয়, কথাটা বুঝছেন? সেই জন্য এইভাবে করে চিন্তা করা যাবে না যে এইটার চেয়ে এটা বড় তাহলে গুণ করতে হবে, এই জন্যই এটা ভুল আর কি। একের চেয়ে কোনো কিছু দিয়ে, একের চেয়ে ছোট কোনো কিছু দিয়ে ভাগ করলে সংখ্যা বড় হয় একের চেয়ে কোনো সংখ্যাতে। কথা কি বোঝা গেছে? এইটাই হচ্ছে বিষয়। এই জন্য বলতেছি ওইদিকে তাকানো যাবে না যে এইটার চেয়ে এটা বেশি কিনা, এটা তাকানো যাবে না। আচ্ছা, অনেকেই বলতেছে এটা স্কিপ করতে, হ্যাঁ অবশ্যই এটা স্কিপ করে দিব, এটা আসার মানে আর কোনো কিছু দরকার নাই, এটা পারার কথা। এটা করেন, এটা 36তম বিসিএস এ আসছে, যেহেতু এই টাইপটা স্কিপ করতে যেহেতু বলতেছেন, হ্যাঁ মানে যেগুলো ইম্পর্টেন্ট আছে এই টাইপের মধ্যে সেগুলো একটু করে ফেলি। দেখেন 350 টাকা, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? 4 টাকা হারে ভ্যাট দিলে 4 টাকা হারে মানে প্রতি 100 টাকায় 4 টাকা করে ভ্যাট দিচ্ছেন, তাহলে 100 টাকায় আপনি ভ্যাট দিচ্ছেন কত? দেখেন মানে 3 কেজি মিষ্টি কিনে আমাদের হচ্ছে 350 টাকা দরে, তাহলে মোট আপনি মিষ্টি কিনছেন কত টাকা? 350 গুণন 3 টাকা, তাহলে 100 টাকা আপনি 4 টাকা ভ্যাট দিচ্ছেন, তাহলে 1 টাকায় ভ্যাট দিতে দেবেন কত? উপরে 4 নিচে 100, আর আপনি মোট মিষ্টি কিনছেন কত? 350 গুণন 3, হ্যাঁ এত টাকার মিষ্টি কিনছেন, তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে যে 4 গুণন 350 গুণন 3 ভাগ হচ্ছে আমাদের 100, 0 0 কাটা গেল, 2 দিয়ে কাটলে এখানে 2, এখানে 5, এখানে আসতেছে 5 সাথে 35, তাহলে 3 সাথে 21 দ্বিগুণে 42, তার মানে 42 টাকা, তার মানে অ্যান্সার হবে কত টাকা? 42 টাকা। দেখেন